হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমি এমন 4 বন্ধুর গল্প শেয়ার করব যাদের মূল কাজই ছিল চুরি করা। তবে তাদের চুরি করার ধরনটা একটু ভিন্ন ছিল। একদিন হঠাৎ এই 4 বন্ধু একটা বয়স্ক লোকের কাছ থেকে একটা ব্রিফকেস চুরি করে, আর সেই ব্রিফকেস তাদেরকে টেনে নিয়ে যায় এক ভয়ঙ্কর গ্যাংস্টারের কাছে। গ্যাংস্টার লোকটা তখন তাদেরকে ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ডিমান্ড করে। টাকার অঙ্ক শুনে 4 বন্ধুর মাথায় হাত পড়ে যায়। তারা এত টাকা কখনো স্বপ্নেও দেখেনি, বাস্তবে জোগাড় করা তো দূরের কথা। কিন্তু গ্যাংস্টার লোকটা তাদের কোনো কথা পাত্তাই দেয় না। এখন প্রশ্ন হলো, ছেলেগুলো কি পারবে ওই টাকাগুলো জোগাড় করতে, নাকি গ্যাংস্টারের গুলিতে মরতে হবে তাদের, নাকি এই টাকা জোগাড় করার জন্য তারা এমন কিছু ঘটাবে যেটা আমরা কল্পনাও করছি না। চলুন এই অসাধারণ কাহিনীটা এনজয় করি 2014 সালের প্লাস্টিক নামের মুভিটা থেকে। মূলত বাস্তব ঘটনার উপর ভিত্তি করে এই মুভিটা তৈরি করা হয়েছে, তাই আর অন্য 10টা মুভি থেকে ডেফিনেটলি এটা স্পেশাল। গল্পের শুরুতেই আমরা স্যামকে ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে অনেকগুলো দামি গহনা অর্ডার করতে দেখি। পরদিন সে আর তার বন্ধু ফার্দি সেই গহনা রিসিভ করতে যায়। অন্যদিকে তাদের আরেক বন্ধু রাফা একটা সুপার শপে ক্যাশিয়ার হিসেবে কাজ করত। একদিন তার কাছে এক বড়লোক কাস্টমার আসে। লোকটা যখন বিল পে করার জন্য তার ক্রেডিট কার্ড সোয়াইপ করে, তখন সিসিটিভি ক্যামেরায় তার কার্ডের ডিটেলস এবং পিন নাম্বার রেকর্ড হয়ে যায়। লোকটা চলে যাওয়ার পর রাফা একটা অদ্ভুত হাসি দেয়, আর তার এই হাসির পেছনের রহস্যটা আমরা সামনেই জানতে পারবো। তো সেদিন কাজ শেষ করে রাফা আর তার বন্ধু ইয়াসির একসাথে বাড়ি ফিরছিল। রাস্তায় তারা একটা দামি গাড়ি দেখে থমকে যায়। তারা গাড়িটার কাছে গিয়ে দেখে একজন বয়স্ক লোক গাড়ির ভেতরে একটা মেয়ের সাথে সময় কাটাচ্ছে। রাফা তৎক্ষণাৎ ক্যামেরা বের করে সেগুলো শুট করতে শুরু করে। এরপর তারা লোকটাকে ব্ল্যাকমেইল করে তার কাছে থাকা সবকিছু কেড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লোকটার কাছে একটা ব্রিফকেস ছিল, সেটার ভেতরে তারা একটা আইপ্যাড এবং $5000 ক্যাশ পায়। সেগুলো দেখে রাফারা ভীষণ খুশি হয়। রাফা ওই টাকাগুলো তার বাকি বন্ধুদের সাথেও ভাগাভাগি করে নিতে চাচ্ছিল। তখন ইয়াসির তাকে বোঝায় যে টাকাগুলো যদি শুধু তারা দুজনেই ভাগাভাগি করে নেয় তাহলে দুজনের ভাগে বেশি টাকা আসবে, কিন্তু রাফা এতে রাজি হয় না। এরপর তারা সোজা তাদের আস্তানায় চলে যায়। সেখানে গিয়ে তারা স্যাম আর ফার্দিকে তাদের চুরির ব্যাপারটা জানায়। মূলত এই 4 বন্ধু মিলে বিভিন্ন লোকদের কাছ থেকে কৌশলে তাদের ক্রেডিট কার্ড চুরি করত। এরপর সেই কার্ড থেকে দামি দামি জিনিসপত্র কেনাকাটা করে কার্ড খালি করে ফেলত। আর এটাই মূলত কারণ ছিল রাফার ওই অদ্ভুত হাসির। সে ইচ্ছা করেই দোকানের ক্যামেরাটা এমনভাবে সেট করেছিল যে কোনো কাস্টমার ক্রেডিট কার্ড সোয়াইপ করলে ওই ক্যামেরায় তার পিন নাম্বার রেকর্ড হয়ে যায়। আর এভাবে তাদের দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু তাদের আইডিয়াও ছিল না ভবিষ্যতে তাদের সাথে কি হতে চলেছে। তো সেই রাতে তারা 4 বন্ধু মিলে একটা পার্টিতে যায়। সেখানে ফ্রাঙ্কি নামের একটা সুন্দরী মেয়েকে দেখে 4 বন্ধু ক্রাশ খেয়ে যায়, কিন্তু মেয়েটা কাউকেই পাত্তা দিচ্ছিল না। তবে স্যাম গিয়ে তার সাথে বন্ধুত্ব করতে সফল হয়, কারণ মেয়েটা তারই ক্লাসমেট ছিল, যদিও তাদের মধ্যে আগে কখনো কথা হয়নি। তো সেখানে স্যাম কথায় কথায় জানতে পারে যে ফ্রাঙ্কি পড়াশোনার পাশাপাশি একটা ক্রেডিট কার্ড কোম্পানিতে চাকরি করে। তারা বেশ কিছুক্ষণ গল্প করার পর ফ্রাঙ্কি চলে যাওয়ার সময় স্যাম তার কাছে তার ফোন নাম্বারটা চায়। তখন ফ্রাঙ্কি ফোন নাম্বারের বদলে তাকে ইমেল আইডি দিয়ে চলে যায়। পরদিন স্যাম আর ফার্দি আরো কিছু পার্সেল আনতে বাইরে যায়। সেখান থেকে ফিরে তারা দেখে মার্সেল নামের এক গ্যাংস্টার রাফা আর ইয়াসিরকে বেঁধে রেখেছে। মূলত গাড়ির ভেতর সময় কাটানোর সময় যেই বৃদ্ধ লোকটাকে রাফা আর ইয়াসির ব্ল্যাকমেইল করেছিল সে মূলত মার্সেলের অ্যাকাউন্টেন্ট ছিল। আর ওই ব্রিফকেসটাও ছিল মার্সেলের, যেটার ভেতর তার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। তাই সে এক রাতের মধ্যেই রাফাদেরকে খুঁজে তাদের আস্তানায় পৌঁছে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মার্সেল তাদের আস্তানার খবর পেল কিভাবে? আসলে মার্সেল কারো উপরেই বিশ্বাস করত না, যে কারণে সে তার অ্যাকাউন্টেন্টের প্রত্যেকটা ডিভাইসে ট্র্যাকার এবং সিক্রেট ক্যামেরা লাগিয়ে রেখেছে। ওই ব্রিফকেসের ভেতরে থাকা আইপ্যাডেও ক্যামেরা লাগানো ছিল। ইয়াসিরের ওই আইপ্যাডটা এত পছন্দ হয়ে যায় যে সে সবসময় সেটা নিয়ে ঘুরত, আর সেখান থেকে ওই ক্যামেরার মাধ্যমে মার্সেল তাদের সব ডিটেলস জেনে গিয়েছে, তারা কি করে, কোথায় থাকে, সবকিছু। তো সে এবার স্যামদের হুমকি দেয় যে তার কথা মতো কাজ না করলে মার্সেল তাদের চুরির কথা পুলিশকে জানিয়ে দেবে, এবং শুধু এটাই না, তাদেরকে মেরেও ফেলবে। সেটা শুনে স্যামরা ভীষণ ভয় পেয়ে যায়। এরপর মার্সেল তাদেরকে একটা লম্বা লিস্ট ধরিয়ে দেয় আর জিনিসগুলো একদিনের মধ্যে তাকে জোগাড় করে দিতে বলে। স্যাম লিস্ট দেখে অবাক হয়ে যায়। এতগুলো কাজ একদিনের মধ্যে শেষ করা প্রায় অসম্ভব, কিন্তু জীবন বাঁচার খাতিরে তাদেরকে মার্সেলের কথা মেনে নিতে হয়। এরপর তারা 4 বন্ধু কাজে লেগে যায়। যদিও তারা কাজটা আগেও করেছে, তবে সেটা করেছে টাকার জন্য, আর এখন করছে প্রাণ বাঁচানোর জন্য। তারা চুরি করা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিসপত্র কিনে গাড়ি বোঝাই করে ফেলে। এরপর সন্ধ্যায় মার্সেল এসে গাড়ি ভর্তি মালামাল দেখে ভীষণ ইমপ্রেস হয়ে যায়, আর তাদেরকে জানায় যে তাদেরকে এভাবেই আরো $2 মিলিয়ন জিনিস কিনে তাকে দিতে হবে। মূলত মার্সেলের $2 মিলিয়ন ঋণ ছিল।
আর সে স্যামদের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করতে চাচ্ছিল। স্যামদের আনা জিনিসগুলো বিক্রি করে সে অনেক টাকা পেয়ে যাবে, আর সেটা দিয়ে ঋণ পরিশোধ করতে পারবে। এই কাজের জন্য সে স্যামদেরকে মাত্র 2 সপ্তাহের সময় দেয়। সেটা শুনে স্যাম হতবাক হয়ে যায়। 2 সপ্তাহের মধ্যে $2 মিলিয়ন জোগাড় করা মোটেও সহজ কথা নয়। তবে মার্সেলের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তারা কাজটা করতে পারবে, যে কারণে সে কোনো কথায় কান না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে স্যামরা এটা ভাবতে বসে যে এত টাকা তারা কিভাবে জোগাড় করবে। এতদিন তারা যে ক্রেডিট কার্ডগুলো চুরি করেছে সেগুলোর টাকার লিমিট খুবই কম ছিল, যে কারণে তাদের রিস্কও কম হতো। কিন্তু বেশি ক্রেডিট লিমিটের কার্ড তো সচরাচর পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেগুলোতে হাই সিকিউরিটি থাকে। সেগুলো তারা কিভাবে ম্যানেজ করবে? এমন সময় হঠাৎ তাদের মনে পড়ে ফ্রাঙ্কির কথা। ফ্রাঙ্কি যেহেতু ক্রেডিট কার্ড কোম্পানিতে চাকরি করত, তাই তারা ফ্রাঙ্কিকে টার্গেট করার সিদ্ধান্ত নেয়। ফ্রাঙ্কির মাধ্যমে তারা খুব সহজেই হাই লিমিটের ক্রেডিট কার্ডের তথ্য বের করতে পারবে এবং সেগুলো চুরি করে বেশি টাকা জোগাড় করতে পারবে। তবে স্যাম এই বিষয়টাতে রাজি হচ্ছিল না, কারণ সে তো ফ্রাঙ্কিকে পছন্দ করত। তখন বাকিরা তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করায়। এখন প্রশ্ন হচ্ছে, ফ্রাঙ্কি তাদের কেন সাহায্য করবে? সেই কারণটা খোঁজার জন্য ফার্দি তার ইমেল আইডি হ্যাক করে। সেখান থেকে তারা জানতে পারে যে ফ্রাঙ্কির বাবা অনেকদিন যাবৎ অসুস্থ, তিনি হসপিটালে ভর্তি। তার চিকিৎসার পেছনে প্রতিনিয়তই অনেক টাকা খরচ হচ্ছে, তাই ফ্রাঙ্কিকে পড়াশোনার পাশাপাশি চাকরি করতে হচ্ছে। আর এই তথ্যটুকুই তাকে ব্ল্যাকমেল করার জন্য যথেষ্ট ছিল। তাই সেই রাতেই স্যাম ফ্রাঙ্কির সাথে দেখা করতে চলে যায়। সে এমন একটা সময় বেছে নেয় যখন ফ্রাঙ্কি হসপিটাল থেকে বাড়ি ফেরে, যাতে সে বিষয়টাকে একটা কোইন্সিডেন্স প্রমাণ করতে পারে। সে ফ্রাঙ্কিকে বুঝিয়ে শুনিয়ে একটা বারে নিয়ে যায়। সেখানে কথায় কথায় স্যাম তাকে জানায় যে সে মানুষের ক্রেডিট কার্ড চুরি করে টাকা আয় করে। সেটা শুনে ফ্রাঙ্কি ভীষণ রেগে যায়। তখন স্যাম তাকে জানায় যে সে ইচ্ছাকৃত এসব করে না, তার অসুস্থ ভাইয়ের চিকিৎসার জন্য তাকে বাধ্য হয়ে কাজগুলো করতে হয়। এই কথা শুনে ফ্রাঙ্কি বেশ ইমোশনাল হয়ে পড়ে, কারণ তার বাবার কারণেও তো তাকে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। স্যাম তখন সুযোগ বুঝে তাকে তাদের সাথে কাজ করার অফার দেয়, কিন্তু ফ্রাঙ্কি এতে রাজি হয় না। সে কোনোভাবেই তার কোম্পানিকে ধোঁকা দিতে চাচ্ছিল না। তবে স্যাম তাকে বুঝিয়ে শুনিয়ে শেষমেশ রাজি করিয়ে ফেলে। এরপর স্যাম তাকে তাদের আস্তানায় নিয়ে গিয়ে প্ল্যানিং শুরু করে। ফ্রাঙ্কি তাদের জানায় যে সে বাইরের দেশের ক্লায়েন্টের ডিটেলস জোগাড় করে দিতে পারবে, কারণ তার ক্লায়েন্টের সবাই আমেরিকার বাইরের, আর এতে তাদের কাজের রিস্কও অনেক কমে যাবে, যে কারণে সবাই ফ্রাঙ্কির কথায় রাজি হয়ে যায়। কিন্তু বাইরের লোকেদের কার্ড চুরি করা তো সহজ নয়, তাই তারা ডুপ্লিকেট কার্ড বানানোর সিদ্ধান্ত নেয়। তবে এখানে একটা রিস্কের বিষয় ছিল, সেটা হচ্ছে স্যামরা যখন ওই কার্ড দিয়ে শপিং করবে, সেই একই সময়ে যদি কার্ডের আসল মালিকও শপিং করতে যায়, তাহলে সিস্টেমে ডাবল ট্রানজ্যাকশন দেখা যাবে, আর এক্ষেত্রে তারা ধরা পড়ে যাবে। তাই এই সমস্যার সমাধানের জন্য তারা সিদ্ধান্ত নেয় যে তারা কার্ডের আসল মালিকের উপর প্রতিনিয়তই নজর রাখবে। সিন শিফট হয়ে দেখা যায় তারা সবাই ইউকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে, কারণ ফ্রাঙ্কির বেশিরভাগ ক্লায়েন্ট ছিল ইউকের। ফ্রাঙ্কি তাদের মধ্য থেকে 5 জনের কার্ড জোগাড় করে এনেছিল। সবগুলো কার্ডের লিমিট মিলিয়ে মোট 3 মিলিয়নেরও বেশি ছিল। আর এই টাকাগুলো যদি তারা বের করে নিতে পারে, তাহলেই তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেই সাথে তারা নিজেরাও বাকি জীবন আরামায়েশে কাটাতে পারবে। তো প্রথমে তারা টার্গেট করে একজন ব্যাংকারকে, যার কার্ডের লিমিট $5 লাখ বেশি ছিল। ফার্দি খুব কৌশলে লোকটার কাছে গিয়ে তার কোটের ভেতর একটা ট্র্যাকার রেখে আসে। এরপর রাফা ওই ট্র্যাকারের মাধ্যমে লোকটাকে ফলো করতে শুরু করে, আর স্যাম ফার্দিকে নিয়ে চলে যায় শপিং এর জন্য। এরই মাঝে ইয়াসির এসে রাফাকে আবারও বোঝানোর চেষ্টা করে যে তাদের উচিত স্যাম এবং ফার্দির থেকে আলাদা হয়ে যাওয়া, কারণ এখন তাদের দলে লোক বাড়ছে আর তাদের শেয়ারও কমে যাচ্ছে। এতে তারা কখনোই তাদের টার্গেট অনুযায়ী টাকা আয় করতে পারবে না। কিন্তু রাফা এখানে তার কথায় পাত্তাই দেয় না। তবুও ইয়াসির থেকে ব্রেইন ওয়াশ করার চেষ্টা শুরু করে। সে বলে স্যামরা তাদের বন্ধু নয়, সুযোগ পেলে তারাও ধোঁকা দিতে পিছপা হবে না। সেটা শুনে রাফাও এবার একটু চিন্তায় পড়ে যায়। তবে সে ইয়াসিরের কথায় তখনও রাজি হয় না। তখন ইয়াসির হতাশ হয়ে বারান্দায় ফ্রাঙ্কির পাশে গিয়ে বসে। সে খুব ভালো করেই জানতো স্যাম ফ্রাঙ্কিকে পছন্দ করে, তবুও ইয়াসির তাকে পটানোর একটু চেষ্টা করে। সেটা দেখে ফ্রাঙ্কি রেগে সেখান থেকে উঠে চলে যায়। কে জানে, হয়তো সেও স্যামকে মনে মনে পছন্দ করত। এরই মাঝে স্যামরা হোটেলে ফিরে আসে। সেদিন তারা কার্ড ব্যবহার করে বেশ কিছু দামি গহনা কিনেছিল, যেটা চড়া দামে ব্ল্যাক মার্কেটে বিক্রি করা যাবে। কিন্তু এখনও তো তাদের অনেকগুলো টাকা জোগাড় করার বাকি। তাই রাফা তাদেরকে এমা গাবলাম নামের একটা বড় জুয়েলারি ব্র্যান্ডের ব্যাপারে জানায়। বিশ্বের নামকরা জুয়েলারি ব্র্যান্ডগুলোর মধ্যে সেটা একটা। তাদের কাছে এমন কিছু রেয়ার ডায়মন্ডের কালেকশন আছে যেগুলো অন্য কোথাও পাওয়া যাবে না, আর ওই ডায়মন্ডগুলো যদি তারা কোনোভাবে হাতিয়ে নিতে পারে তাহলেই কেল্লা ফতে। তবে এত বড় ব্র্যান্ডের সব থেকে দামি ডায়মন্ড তো নিশ্চয়ই সাধারণভাবে কেনা সম্ভব নয়। তাছাড়া তারা যে কার্ডগুলো জোগাড় করেছিল সেগুলো দিয়েও আজ পর্যন্ত এত বড় ট্রানজেকশন করা হয়নি। তাই এখন যদি তারা কার্ডের মাধ্যমে ট্রানজেকশন করতে যায় তাহলেই তো ধরা পড়ে যাবে। সে কারণে তারা নতুন প্ল্যান ভাবতে শুরু করে। তবে কারো মাথায় কোনো আইডিয়াই আসছিল না। তাই
তাই ইয়াসির রাফাকে নিয়ে ক্লাবে চলে যায় একটু রিল্যাক্স করার জন্য। তখন ফার্দিও তাদের সাথে যায়। সেখানে গিয়ে তারা অনেক আনন্দ ফুর্তি করতে শুরু করে। এদিকে স্যাম ফ্রাঙ্কির সাথে সময় কাটানোর সুযোগ পাওয়ায় ধীরে ধীরে তাদের সম্পর্কটা আরো গভীর হতে থাকে। আরেকদিকে রাফাদের কাছে থাকা সব টাকা তারা মদ খেয়ে উড়িয়ে দেয়, কিন্তু এতেও ইয়াসিরের মন ভরে না। সে আরো ড্রিঙ্ক কেনার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করতে ওয়েটারকে দিয়ে দেয়। ফার্দি তখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইয়াসির তার কোনো কথাই শোনে না। কিছুক্ষণ পর ওয়েটার এসে তাকে জানায় কার্ডটা ব্লক হয়ে গিয়েছে, তাই ক্লাবের ম্যানেজার তার সাথে দেখা করতে চায়। এই কথা শুনে ফার্দি বুঝে যায় নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, তাই তারা দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। তখন ক্লাবের গার্ডরাও তাদেরকে ধাওয়া করে, তবে সৌভাগ্যবশত তারা গার্ডের হাত থেকে পালিয়ে হোটেলে ফিরতে সফল হয়। এরপর স্যাম তাদের কাণ্ড জেনে ভীষণ ক্ষেপে যায়, আর ঘটনাক্রমে তারা সেই কার্ডটাই নষ্ট করে ফেলেছিল যেটাতে সব থেকে বেশি ক্রেডিট ছিল। ওই একটা কার্ডেই ক্রেডিট ছিল $1.5 মিলিয়ন। স্যাম বারবার তাদেরকে সাবধান করে দিয়েছিল যে তারা যেন পার্সোনাল কাজে ওই কার্ডগুলো ব্যবহার না করে, কিন্তু ইয়াসির তার কথা না শুনে এই ঝামেলা বাঁধিয়েছে। এতে যে শুধু তারাই বিপদে পড়েছে ব্যাপারটা এমন নয়। যেহেতু ফ্রাঙ্কির কোম্পানি থেকে ওই কার্ডগুলো চুরি করা হয়েছে, তাই সবার আগে বিপদে পড়বে ওই মেয়েটা। তবে তার থেকেও বেশি চিন্তার বিষয় হচ্ছে তারা এখন মার্সেলের টাকাগুলো কিভাবে পরিশোধ করবে। এত কম সময়ের মধ্যে এতগুলো টাকা জোগাড় করা মোটেও সম্ভব ছিল না, তাই তারা মার্সেলের কাছ থেকে আরো সময় চাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সাথে রাফা টাকা জোগাড়ের আরো একটা আইডিয়া বের করে। তারা এমা গ্যাবলামের ওই রেয়ার হীরাগুলো চুরি করার প্ল্যান করছিল। তখন ফ্রাঙ্কি এসে তাদের জানায় যে তাদের কাছে যে কার্ডগুলো আছে সেটা দিয়ে ওই হীরাগুলো কেনা সম্ভব নয়। আসলে সে তো এটা জানতো না যে তাদের কাছে থাকা কার্ডগুলোর মধ্যে অলরেডি একটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, রাফা সেটারও ব্যাকআপ প্ল্যান ভেবে রেখেছিল। সে সবাইকে জানায় যে হীরা কেনার জন্য ক্রেডিট কার্ডের কোনো প্রয়োজন পড়বে না, শুধুমাত্র একজন ব্যক্তিকে প্রয়োজন, আর সেটা হচ্ছে ব্রুনাইয়ের রাজকুমার প্রিন্স জাফরান। রাফা একটা ম্যাগাজিন থেকে জানতে পেরেছিল যে প্রিন্স জাফরান খুব দ্রুতই বিয়ে করতে চলেছে, আর তখনই তার মাথায় একটা যুগান্তকারী আইডিয়া আসে। সে আইডিয়াটা সবার সাথে শেয়ার করে। সবার কাছে আইডিয়াটা বেশ ভালো লেগে যায়। যদিও কাজটা খুবই রিস্কি ছিল, তবুও তারা রাজি হয়ে যায়, কারণ এছাড়া তাদের কাছে দ্বিতীয় কোনো অপশন ছিল না। যদি তারা কোনোভাবে কাজটা কমপ্লিট করতে পারে তাহলে আর তাদের কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। তবে সেই আইডিয়াটা আসলে কি সেটা জানার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো পরদিন স্যামরা ফ্রাঙ্কিকে জানিয়ে দেয় যে তার সবথেকে দামি কার্ডটা নষ্ট হয়ে গিয়েছে। সেটা শুনে ফ্রাঙ্কি ভীষণ ক্ষেপে যায়। তার থেকেও বেশি ক্ষেপে যায় যখন সে স্যামদের নতুন প্ল্যানিং সম্পর্কে জানতে পারে। তারা চাচ্ছিল এই কাজে ফ্রাঙ্কিও তাদের সাহায্য করুক, কিন্তু ফ্রাঙ্কি কোনোভাবেই তাতে রাজি হয় না। তখন স্যাম তাকে বোঝায় যে এই একটা কাজ সঠিকভাবে শেষ করতে পারলে তাদেরকে আর কখনোই টাকার অভাব দেখতে হবে না, তাদের কোনো চাকরিও করতে হবে না, সারা জীবন হেসে খেলে কাটাতে পারবে। এইসব কথা শুনে ফ্রাঙ্কি শেষমেশ রাজি হয়ে যায়। এরপর তারা চলে যায় লন্ডনে তাদের প্ল্যান অনুযায়ী কাজ করার জন্য। সেখানে তারা তাদের পরিচিত এক লোকের বাড়িতে ওঠে। বাড়িটা এমা গ্যাবলামের হেড অফিসের ঠিক পাশেই ছিল। এরপর তারা প্রিন্স জাফরান এবং এমা গ্যাবলামের ম্যানেজারের সব ডিটেলস জোগাড় করে। সব তথ্য হাতে পাওয়ার পর স্যাম প্রিন্স জাফরানের পার্সোনাল সেক্রেটারি মুস্তাফার অফিসে এমা গ্যাবলামের ম্যানেজার সেজে ফোন করে। ফোনটা রিসিভ করে মুস্তাফার অ্যাসিস্ট্যান্ট। তখন স্যাম ওই অ্যাসিস্ট্যান্ট মেয়েটাকে জানায় যে তারা প্রিন্সের এঙ্গেজমেন্টের জন্য কিছু রেয়ার ডায়মন্ড রিং এর কালেকশন দেখাতে চাচ্ছে, যেগুলো অবশ্যই প্রিন্স পছন্দ করবে। তখন মেয়েটা তাকে জানায় যে প্রিন্সের এঙ্গেজমেন্টের তারিখ তো এখনো ফাইনাল হয়নি, তাহলে সে এখনই কেন এঙ্গেজমেন্টের রিং কিনতে যাবে। সেটা শুনে স্যাম একটু ঘাবড়ে গিয়ে সাথে সাথে ফোনটা কেটে দেয়, কারণ বেশি কথা বাড়ালেই তারা ধরা পড়ার চান্স ছিল। এরপর সে এমা গ্যাবলামের ম্যানেজারের কাছে প্রিন্সের অ্যাসিস্ট্যান্ট মুস্তাফা সেজে ফোন করে। সে ম্যানেজারকে জানায় যে প্রিন্স জাফরান তার এঙ্গেজমেন্টের জন্য এই কোম্পানি থেকে একটা এঙ্গেজমেন্ট রিং বুক করতে চায়, তবে তার আগে সে তাদের কালেকশনের ওই রেয়ার হীরাগুলো পার্সোনালি দেখে শুনে পছন্দ করতে চায়। ম্যানেজার তার সাথে কথা বলতে বলতেই ইন্টারনেটে সার্চ করে প্রিন্স জাফরানের সব ডিটেলস বের করে ফেলে। সেখানে উল্লেখ করা ছিল যে প্রিন্স খুব দ্রুতই বিয়ে করতে চলেছে, তাই ম্যানেজারের আর সন্দেহ হয় না, বরং আরো বেশি এক্সাইটেড হয়ে যায় সে তৎক্ষণাৎ মুস্তাফা অর্থাৎ স্যামকে জানিয়ে দেয় যে সে প্রিন্সের বলা লোকেশনে গিয়ে তাকে ওই হীরাগুলো দেখিয়ে আনবে। সেটা শুনে স্যাম খুব খুশি হয়ে যায়, কারণ সবকিছু তাদের প্ল্যান অনুযায়ী চলছিল। তারা প্রিন্স সেজে ম্যানেজারের কাছ থেকে ওই ডায়মন্ডগুলো নিয়ে অন্য দেশে পালানোর প্ল্যানিং করছিল, কারণ সেখানে গিয়ে তারা নতুন পরিচয়ে বাঁচতে পারবে। আর সেই প্ল্যান অনুযায়ী তারা ম্যানেজারকে পটিয়েও ফেলে। কিন্তু এত বড় একটা ডিল ম্যানেজার পুরোপুরি কনফার্ম না হয়ে তো ফাইনাল করতে পারবে না, তাই সে সরাসরি মুস্তাফার অফিসে ফোন করে ব্যাপারটা শিওর হওয়ার জন্য। ঘটনাক্রমে সেই কলটাও রিসিভ করে স্যাম। তারা আগে থেকেই আন্দাজ করেছিল যে ম্যানেজার ডাবল চেক করার জন্য মুস্তাফার অফিসে ফোন করতে পারে, তাই ফার্দি আগেই মুস্তাফার অফিসের নাম্বারটা ডাইভার্ট করে স্যামের নাম্বারের সাথে কানেক্ট করে দিয়েছিল, যে কারণে ম্যানেজারের সন্দেহ করার আর কোনো জায়গা থাকে না। স্যাম তাকে জানায় যে সে প্রিন্সের শিডিউল চেক করে মিটিংয়ের সময় এবং লোকেশন জানিয়ে দেবে।
সেটা শুনে ম্যানেজার খুশিতে নাচতে শুরু করে। সেটা দেখে স্যামরা বুঝে যায় তাদের মাছ টোপ গিলে ফেলেছে। তাই এবার তারা প্ল্যানের সেকেন্ড পার্টের দিকে এগিয়ে যায়। যেহেতু এই কাজে প্রিন্সের নাম জড়িয়ে ছিল, তাই সবকিছু একটু রাজকীয়ভাবে করাটাও জরুরি। তাই তারা তাদের কাছে থাকা ওই ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করে একটা আলিশান প্রাইভেট জেট এবং কিছু দামি গাড়ি ভাড়া করে, সাথে এয়ার হোস্টেস হিসেবে কিছু মেয়েও ভাড়া করে। এরপর একটা বড় হোটেল রুম বুক করে, আর সবশেষে তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে শুরু করে। এরই মাঝে স্যামের কাছে মার্সেলের ফোন আসে। সে স্যামকে আবারও টাকার বিষয়টা স্মরণ করিয়ে দেয়। তখন স্যাম তাকে জানায় যে তারা ওই টাকা জোগাড়ের চেষ্টাই করছে, তবে তার জন্য একটু বেশি সময় লাগতে পারে। কিন্তু মার্সেল তাকে এক্সট্রা সময় দিতে রাজি হয় না। সে স্যামকে হুমকি দেয় যে তার সময়ের কোনোরকম নড়চড় হলে স্যামের গার্লফ্রেন্ড, যে কিনা এখন সাগর পাড়ে ঘুরে বেড়াচ্ছে, তার সাথে বড় কোনো অঘটন ঘটে যাবে। স্যাম সেটা শুনে যখনই সাগরের দিকে তাকায়, তখন দেখতে পায় ফ্রাঙ্কির সাথে একটা লোক দাঁড়িয়ে কথা বলছে। তখন সে দৌড়ে চলে যায় ফ্রাঙ্কির কাছে, গিয়ে জানতে চায় লোকটাকে। তবে ফ্রাঙ্কিও তাকে চিনত না। এমন সময় লোকটা ফ্রাঙ্কির গলায় চাকু ধরে স্যামকে হুমকি দিতে শুরু করে যে মার্সেলের কথা মতো কাজ না হলে লোকটা ফ্রাঙ্কির বড় কোনো সর্বনাশ করে দেবে, এমনকি তাকে মেরেও ফেলতে পারে। সেটা শুনে স্যাম ভীষণ ঘাবড়ে যায়। সেই সাথে ফ্রাঙ্কিও খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে তো মার্সেলের ব্যাপারে কিছু জানতই না। তাই লোকটা সেখান থেকে চলে যাওয়ার পর স্যাম তাকে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু ফ্রাঙ্কি তার কোনো কথা না শুনে রেগে সেখান থেকে চলে যায়। সে ভিতরে গিয়ে স্যামের বন্ধুদের কাছে মার্সেলের ব্যাপারে জানতে চায়। তার মুখে মার্সেল নামটা শুনে সবাই বেশ অবাক হয়। তখন ফ্রাঙ্কি সবাইকে জানায় যে স্যাম তাকে সবকিছু বলে দিয়েছে। তাই সে জানতে চায় মার্সেল কে, আর তার কাছে স্যাম এবং তার বন্ধুরা কত টাকা দেনা আছে। তখন বাধ্য হয়ে তারা ফ্রাঙ্কিকে সবকিছু খুলে বলে। তারা জানায় যে নিজেদের একটা ভুলের কারণে এখন তাদেরকে মার্সেলের জন্য $2 মিলিয়ন জোগাড় করতে হচ্ছে। তারা চাইলেও এসব থেকে বেরোতে পারবে না। এমন সময় স্যাম সেখানে চলে আসলে সবাই তাকে জিজ্ঞেস করে যে সে কেন ফ্রাঙ্কিকে সবকিছু বলে দিয়েছে। তখন স্যাম তাদেরকে সাগর পাড়ের ঘটনা খুলে বলে, আর এটাও জানায় যে সে ফ্রাঙ্কিকে কিছুই বলেনি, অর্থাৎ ফ্রাঙ্কি নিজেই স্যামের বন্ধুদের মুখ থেকে কথা বের করার জন্য মিথ্যা বলেছিল। তো এখন যেহেতু ফ্রাঙ্কি সত্যিটা জেনে গিয়েছে, তাই সে আর স্যামদের সাথে থাকতে চায় না, কারণ তার মনে সন্দেহ ছিল যে স্যাম তার কাছ থেকে হয়তো আরো কিছু লুকিয়েছে। এমন সময় ইয়াসির হঠাৎ বলে ওঠে স্যাম শুধুমাত্র তাকেই নয়, সেখানে থাকা সবাইকেই ফাঁসিয়েছে, আর ফ্রাঙ্কিকে শুধুমাত্র ব্যবহার করেছে টাকা জোগাড় করার জন্য। সে এটাও জানিয়ে দেয় যে স্যামের তো কোনো ভাইই নেই, আর অসুস্থ হওয়া তো পরের কথা। সে মূলত ফ্রাঙ্কির ইমেল আইডি হ্যাক করে তার বাবার ব্যাপারে জানতে পারে। তারপর সে নিজের ভাইয়ের নামে মিথ্যা গল্প সাজায়। কথাগুলো শুনে ফ্রাঙ্কি খুব কষ্ট পায়, কারণ সে স্যামকে মন থেকে ভালোবেসেছিল, তাকে বিশ্বাস করেছিল। কিন্তু স্যাম যে তাকে এভাবে ধোঁকা দিবে এটা সে মেনে নিতে পারছিল না। সে তৎক্ষণাৎ দৌড়ে চলে যায় তার রুমে। তখন স্যামও তার পিছন পিছন গিয়ে তাকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। ফ্রাঙ্কি তার জিনিসপত্র গুছিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। স্যাম তাকে আটকানোর অনেক চেষ্টা করে, তার কাছে ক্ষমা চায়, কিন্তু ফ্রাঙ্কি কোনো বাধাই মানে না। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। তখন স্যাম রাগের মাথায় ইয়াসিরকে মারার জন্য চলে আসে, কিন্তু ইয়াসির ততক্ষণে রাফাকে নিয়ে বেরিয়ে গিয়েছিল। সে খুব ভালো করেই জানত যে স্যামের হাতে পড়লে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তখন ফার্দি গিয়ে স্যামকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। এরপর তাকে বোঝায় যে বর্তমানে ফ্রাঙ্কির থেকেও বড় সমস্যা তাদের সামনে রয়েছে। এখন সব থেকে বড় চিন্তার ব্যাপার হচ্ছে মার্সেলকে সামলানো। সে স্যামকে প্রমিস করে তাদের এই কাজটা শেষ হয়ে গেলেই সে ইয়াসিরকে তাদের গ্রুপ থেকে বাদ দিয়ে দেবে, কিন্তু এই মুহূর্তে তাদেরকে একসাথে কাজ করতে হবে, না হলে তারা এই জঞ্জাল থেকে মুক্ত হতে পারবে না। সেটা শুনে স্যাম এবার শান্ত হয়ে কাজের দিকে মনোযোগ দেয়। তারা পরদিন এমআর ম্যানেজারকে ফোন করে জানায় যে তাকে প্রাইভেট জেটের মাধ্যমে লন্ডনে নিয়ে আসা হবে। সেখানেই প্রিন্স জাফরান হীরা পছন্দ করে ডিল ফাইনাল করবে। ম্যানেজার তখন খুশি মনে তার কথায় রাজি হয়ে যায়, তবে তাদেরকে জানিয়ে দেয় যে কোম্পানির নিয়ম অনুযায়ী তার সাথে তার টিমও যাবে। স্যাম তখন কোনো আপত্তি করে না। আর এখন মূলত শুরু হবে এই মুভির আসল খেলা। সিন শিফট হয়ে দেখা যায় পরদিন স্যামদের পাঠানো প্রাইভেট জেটে করে ম্যানেজার এবং তার টিম লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ওই টিমের মধ্যে ম্যানেজারের গার্লফ্রেন্ডও ছিল, সেও একই অফিসে চাকরি করত। তারা প্লেন দেখেই অনেক ইমপ্রেস হয়ে যায়। রাজকুমারের সাথে দেখা করার সুযোগ পাচ্ছে তারা, এটা নিয়ে তারা ভীষণ এক্সাইটেড ছিল। এদিকে স্যাম তাদেরকে ওয়েলকাম করার জন্য মুস্তাফার ছদ্মবেশ নিতে শুরু করেন। এরই মাঝে ম্যানেজাররা লন্ডনে পৌঁছে গেলে তাদেরকে রাজকীয় গাড়িতে করে হোটেলে নিয়ে যাওয়া হয়। তারা একটু রেস্ট করার কথা ভাবছিল। এমন সময় স্যাম তাকে ফোন করে জানায় যে প্রিন্স একটা জরুরি কাজে বাইরে চলে যাবে, তাই এখনই সে হীরাগুলো চেক করতে চাচ্ছে। তখন ম্যানেজার তার টিমকে নিয়ে পৌঁছে যায় মুস্তাফা অর্থাৎ স্যামের সাথে দেখা করতে। সেখানে ম্যানেজার তার পুরো টিমকে মুস্তাফার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর স্যাম অর্থাৎ মুস্তাফা তাকে নিয়ে যায় প্রিন্সের সাথে দেখা করতে, তবে আসল প্রিন্স নয়, কিন্তু মূলত রাফাকে সাজানো হয়েছিল প্রিন্স জাফরান। সে হোটেলের সামনে একটা দামি গাড়িতে বসেছিল। ম্যানেজাররা সেখানে যাওয়ার পর প্রিন্স মুস্তাফাকে জানায় যে সে এখন অনেক বেশি ব্যস্ত, তাই তাকে গাড়িতে বসেই হীরা সিলেক্ট করতে হবে।
সেটা শুনে ম্যানেজার কিছু না ভেবেই হীরার ব্রিফকেসটা তার হাতে তুলে দেয়। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যানেজার তার কথায় কোনো পাত্তাই দেয় না। ফাইনালি স্যামদের হাতে বিশ্বের সবচেয়ে দামি এবং রেয়ার হীরার কালেকশন চলে এসেছে, যার মার্কেট প্রাইস কমপক্ষে $20 মিলিয়ন। তো ম্যানেজারের কাছ থেকে হীরাগুলো নেওয়ার পর স্যাম খুব কৌশলে তাকে অন্য একটা গাড়িতে পাঠিয়ে দেয় এবং তার টিম মেম্বারদেরকে আলাদা একটা গাড়িতে করে নিয়ে প্রিন্সের পেছন পেছন রওনা হয়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ট্রাফিক সিগন্যালের কারণে স্যামের গাড়িটা আগে চলে যায়, আর ম্যানেজারের গাড়িটা আটকে থাকে সিগন্যালে। ভয়ে তখন ম্যানেজারের শরীর থেকে আত্মা উড়ে যাওয়ার মতো অবস্থা। সে ভাবতে থাকে যে তাকে হয়তো ধোঁকা দেওয়া হচ্ছে, তাই সে ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে পাঠিয়ে দেয় ওই গাড়িগুলোকে ফলো করার জন্য। তারা দৌড়ে একটু এগিয়ে দেখে মুস্তাফা মানে স্যাম গাড়ি থামিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। সেটা জানার পর ম্যানেজারের আত্মাটা যেন শরীরে ফিরে আসে, কিন্তু এর কিছুক্ষণ পর স্যামরা গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় চলে যায়। সেটা দেখে ম্যানেজার একটু অবাক হয়, তবে প্রিন্সের গাড়িটা যেহেতু তার সামনেই ছিল তাই তারা সেটাকেই ফলো করতে থাকে। কিছু দূর যাওয়ার পর প্রিন্সের গাড়িটাও অন্য একটা রাস্তায় ঢুকিয়ে দেওয়া হয়। গাড়ির স্পিড এত বেশি ছিল যে ম্যানেজাররা কিছুই বুঝতে পারছিল না। তারা দ্রুত গাড়িটাকে ফলো করতে গিয়ে দেখে সেটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ম্যানেজারের লোকেরা তখন বেরিয়ে গিয়ে গাড়িটা চেক করলে দেখতে পায় সেখানে কেউ নেই। ম্যানেজার তখন বুঝতে পারে তাকে আসলেই ধোঁকা দেওয়া হয়েছে। সে ভয়ে আর কষ্টে চিৎকার করে কাঁদতে শুরু করে। এরই মাঝে ইয়াসির হঠাৎ স্যামকে ফোন করে জানায় যে সে এবং রাফা একসাথেই আছে। স্যাম তার কথা শুনে একটু অবাক হয়, কারণ কিছুক্ষণ পরেই তো তারা সবাই একসাথে হতে পারবে, তাহলে এই ব্যাপারটা স্পেশালি বলার কি আছে। তখন ইয়াসির তাকে জানায় যে তাদের আর কখনোই দেখা হবে না, সে এবং রাফা ওই হীরার ব্রিফকেস নিয়ে পালাচ্ছে। এই কথা শুনে স্যামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আসলে প্রথমবার যখন তারা ম্যানেজারের চোখের আড়ালে চলে যায় তখনই রাফার গাড়িটা তারা ইয়াসিরের গাড়ির সাথে পরিবর্তন করে দেয়। দুজনের গাড়ির মডেল যেহেতু একই ছিল তাই ম্যানেজার কিছুই বুঝতে পারে না। এরপর রাফা অন্য একটা রাস্তায় গিয়ে বাকিদের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই তার কাছে ইয়াসিরের ফোন আসে, তবে ফোনটা রিসিভ করার আগেই ব্যাটারি ডেড হওয়ার কারণে রাফার ফোনটা বন্ধ হয়ে যায়। তাই সে তার ড্রাইভারের ফোন দিয়ে ইয়াসিরকে কল ব্যাক করে। তখন ইয়াসির তাকে আবারও বোঝায় যে তাদের কাছেই যেহেতু হীরাগুলো আছে তাই তারা যদি সেগুলো নিয়ে পালিয়ে যায় তাহলে দুজনেই $10 মিলিয়ন করে ভাগে পাবে। আসলে ইয়াসির আর স্যামদের সাথে থাকতে চাচ্ছিল না, এমনকি সে হয়তো সুযোগ পেলে এই হীরা নিয়ে একাই পালিয়ে যেত। কিন্তু ব্রিফকেসটা যেহেতু রাফার কাছে রয়েছে তাই সে রাফার সাথেই সেগুলো ভাগাভাগি করার কথা ভাবছিল। এমনকি সে ওই হীরার জন্য কাস্টমারও ঠিক করে রেখেছিল। যদিও রাফা প্রথমে তার বন্ধুদের সাথে প্রতারণা করতে রাজি হয় না, কিন্তু পরবর্তীতে ইয়াসিরের কথায় এবং $10 মিলিয়নের লোভে সে রাজি হয়ে যায়। এরপর সে ইয়াসিরের কথা মতো গাড়ি থেকে নেমে পাশের একটা হোটেলের ভেতর ঢুকে যায়। ড্রাইভার সেটা দেখে একটু অবাক হয়। তখন রাফা তাকে জানায় যে ওই হোটেলে তার একটা জরুরি কাজ আছে। এদিকে ইয়াসির ততক্ষণে ম্যানেজারের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আর স্যামকে জানিয়ে দেয় যে তারা আর একসাথে থাকবে না। এরপর সে আর রাফা হীরাগুলো নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে স্যামরা এটা নিয়ে টেনশন করছিল যে এখন তারা মার্সেলকে কিভাবে সামলাবে। এমন সময় হঠাৎ স্যামের মনে পড়ে সে ওই ব্রিফকেসের ভেতর একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল। ব্যাপারটা খুবই স্বাভাবিক, এতগুলো টাকার জিনিস নিয়ে তো কারো উপর ভরসা করা মোটেও উচিত নয়, আর তার সেই সিদ্ধান্তটাই সঠিক প্রমাণিত হয়েছে। যাই হোক, তারা ওই ট্র্যাকার অনুযায়ী ব্রিফকেসটা ফলো করতে শুরু করে। আরেকদিকে ম্যানেজার পুলিশকে হীরা চুরির বিষয়টা জানালে তারা উল্টো ম্যানেজারকেই সন্দেহ করতে শুরু করে। তারা ম্যানেজারকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে, কিন্তু ম্যানেজারের কাছে সেসবের কোনো উত্তরই ছিল না, কারণ সে যে প্রিন্সের কথা শুনে একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল সেটা অস্বীকার করার কোনো উপায় নেই, আর এই এক্সাইটমেন্টটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে স্যামের কাছে মার্সেলের ফোন আসে। সে স্যামের কাছে জানতে চায় যে টাকাটা সে কখন হাতে পাবে। তখন স্যাম তার কাছে আরো কিছুক্ষণ সময় চায়। সেই সময় মার্সেল তাকে জানায় যে সে অলরেডি ফ্রাঙ্কিকে কিডন্যাপ করে নিয়েছে, তাই স্যাম যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে না পারে তাহলে ফ্রাঙ্কির সাথে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। সেটা শুনে স্যাম ভীষণ ঘাবড়ে যায়। সে বুঝতে পারছিল না তার এখন রাফাদের ফলো করা উচিত নাকি ফ্রাঙ্কিকে বাঁচাতে যাওয়া উচিত। অনেক ভাবনা চিন্তার পর তার মাথায় একটা আইডিয়া আসে। সে ট্র্যাকারের মাধ্যমে জানতে পারে যে রাফারা বর্তমানে একটা হোটেলে আছে, তাই সে টাকা নেওয়ার জন্য মার্সেলকে ওই হোটেলে আসতে বলে। মার্সেল সেখানে পৌঁছানোর আগেই স্যামরা সেখানে পৌঁছে যায় এবং আড়াল থেকে মার্সেলের জন্য অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মার্সেল সেখানে পৌঁছে যায়। তারা গাড়ি থেকে নেমে হোটেলের ভেতর যেতে শুরু করে, তবে তাদের সাথে ফ্রাঙ্কি ছিল না। ঘটনাক্রমে মার্সেল তার গাড়ির ভেতর তার সেই বৃদ্ধ অ্যাকাউন্টেন্টকে রেখে গিয়েছিল, তাই স্যামরা গিয়ে ওই বৃদ্ধ লোকটাকে পাকড়াও করে। তখন লোকটা তাদেরকে জানিয়ে দেয় যে ফ্রাঙ্কি গাড়ির ভেতরেই আছে। তখন স্যামরা সেখান থেকে ফ্রাঙ্কিকে উদ্ধার করে। এদিকে ইয়াসির তখন কাস্টমারের সাথে হীরার ডিল করছিল। তখনই হঠাৎ সেখানে মার্সেল পৌঁছে যায়। তাকে দেখে বেচারা ভয়ে দৌড়ে গিয়ে সোফার নিচে লুকিয়ে পড়ে। রাফাও তাকে দেখে লুকিয়ে যায়। তখন ওই হীরার কাস্টমার এবং মার্সেলের গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। সেই শব্দে রাফারা দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। গোলাগুলিতে দুই পক্ষের অনেকেই মারা যায়। দুর্ভাগ্যবশত রাফার পায়েও একটা গুলি লাগে। একটা পর্যায়ে মার্সেল ওই হীরার কাস্টমারকে মেরে ফেলে।
কিন্তু এসবের মাঝে সে নিজেও আহত হয়ে যায়। তখন সুযোগ বুঝে ইয়াসির ওই হীরাগুলো নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। রাফার দিকে একবার ফিরেও তাকায় না সে। রাফাও তখন আর কোনো উপায় না পেয়ে খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে পালাতে শুরু করে। ততক্ষণে গোলাগুলির শব্দ শুনে পুলিশ সেখানে পৌঁছে গিয়েছিল। তবে রাফারা তাদের চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালাতে সফল হয়, কিন্তু পুলিশ তাদের পিছন ছাড়ে না। সেটা দেখে ইয়াসির দৌড়ে গিয়ে একটা গাড়ি হাইজ্যাক করে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে রাফার পায়ে যেহেতু গুলি লেগেছিল তাই সে আর পালানোর সুযোগ পায় না, সে পুলিশের হাতে ধরা পড়ে যায়। অন্যদিকে পুলিশের সাইরেন শুনে মার্সেলও কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। স্যাম তখনও বাইরে অপেক্ষা করছিল। সেটা দেখে মার্সেল তার গাড়িতে উঠে বসে। তখন স্যামরা বাধ্য হয়ে তাকে নিয়েই সেখান থেকে পালাতে শুরু করে। ঘটনাক্রমে রাস্তায় হঠাৎ ইয়াসিরের গাড়ির সাথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেই অ্যাক্সিডেন্টে ইয়াসির এবং মার্সেল দুজনেই মারা যায়। সেই সাথে স্যামও গুরুতরভাবে আহত হয়। এরই মাঝে সে ট্র্যাকারের মাধ্যমে জানতে পারে যে ইয়াসিরের গাড়ির ভেতরেই হীরা আছে। তখন সে ফার্দিকে পাঠিয়ে দেয় হীরা নিয়ে আসার জন্য। ফার্দি তখন হীরাগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর পুলিশ এসে স্যামকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে রাফার সাথে বসিয়ে দেয়। তখন রাফা অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চায়, কারণ সে ভুল মানুষকে বিশ্বাস করেছিল। তখন স্যামও তাকে ক্ষমা করে দেয়। এর 2 বছর পর তারা দুজন জেল থেকে বেরিয়ে আসে। তখন রাফা আবারও গিয়ে তার সুপার শপের চাকরিতে জয়েন করে। অন্যদিকে আমরা ফ্রাঙ্কিকে দেখতে পাই, যে কিনা তার নতুন বয়ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে গিয়েছিল। এমন সময় হঠাৎ একজন ওয়েটার এসে তার বয়ফ্রেন্ডকে একটা ফোনের কথা বলে ডেকে নিয়ে যায়। সেই সময় হঠাৎ অন্য একজন ওয়েটার এসে ফ্রাঙ্কির সামনে একটা খাম রেখে দিয়ে চলে যায়। ফ্রাঙ্কি কৌতূহলবশত খামটা খুললে সেটার মধ্যে কিছু দামি হীরা দেখতে পায়। সেগুলো দেখেই সে বুঝে যায় স্যামি ওয়েটার সেজে তার সামনে এসেছিল। হীরাগুলো পেয়ে সে ভীষণ খুশি হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে স্যামের কাছে হীরাগুলো কোথা থেকে এলো। আসলে সেদিন স্যামের কথাতেই ফার্দি হীরাগুলো নিয়ে পালিয়ে গিয়েছিল, যাতে পুলিশ সেগুলোর ব্যাপারে জানতে না পারে। তো এরপর তারা ওই হীরাগুলো নিয়ে আজীবনের জন্য গায়েব হয়ে যায়। পুলিশ কখনোই আর হীরাগুলো উদ্ধার করতে পারেনি। আর এখানেই এই দুর্দান্ত গল্পটা শেষ হয়ে যায়। অন্যের জন্য কুয়া খুললে সেখানে নিজেকেই পড়তে হয়, এটার বাস্তব উদাহরণ আজকের গল্পটা। মার্সেল স্যামদেরকে ফাঁসিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চেয়েছিল, আর ইয়াসির চেয়েছিল তার বন্ধুদেরকে ধোঁকা দিতে, কিন্তু দুজনেরই পরিণতি হয় মৃত্যু। সব মিলিয়ে গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। তবে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং পরবর্তী এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।